হ্যালো স্টুডেন্ট, আশা করি সকলে ভালো আছো। সামনেই মাধ্যমিক পরীক্ষা, আমাদের প্র্যাকটিস তো চলছেই। আর তোমরা যারা সামনে মাধ্যমিক পরীক্ষা দিবে তারা প্র্যাকটিসের স্পিড আরো বাড়িয়ে নাও, কারণ পরীক্ষার আর বেশি দিন নেই। তো আজকে আমরা পরিমিতির চ্যাপ্টার শুরু করব। পরিমিতির প্রথম চ্যাপ্টারটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে করব, সেটা হচ্ছে আয়তঘন। আয়তঘন এই চ্যাপ্টারে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা করব। তার আগে একটি বিশেষ ঘোষণা, আমরা অফলাইন ব্যাচ পড়াই কোলান হাই স্কুল মোড়ে টিউটোরিয়াল হোমে। সেখানে 5 থেকে 12 পর্যন্ত ক্লাস করানো হয়, প্রত্যেকটি সাবজেক্ট অভিজ্ঞ টিচার দ্বারা। আলাদা আলাদা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার আছে। ডিসেম্বর মাসে পুরো ফ্রিতে ক্লাস করানো হচ্ছে। পুরনো বিষয়গুলিকে রিভিশন করা হচ্ছে। যারা মনে হচ্ছে গণিতে ভয় বা কোনো সাবজেক্টে দুর্বল, সেগুলোকে এখন ভালোভাবে ক্লিয়ার করে জানুয়ারি থেকে আমাদের সিলেবাস ওয়াইজ ক্লাস শুরু হবে। এখন শুধু ডেমো ক্লাস চলছে একদম ফ্রিতে। তো তোমরা যারা জয়েন হতে চাও তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো এই নাম্বারে, অথবা টিউটোরিয়াল হোমে এসে যোগাযোগ করতে পারো, কোলান হাই স্কুল মোড়ে, একদম হাই স্কুলের পাশেই। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওর দিকে আগাই। তো প্রথম যে প্র্যাকটিস করব আমরা আয়তঘনকের পেজ নাম্বার 73-তে একটি প্রয়োগ করব। প্রয়োগ নাম্বার 18। প্রয়োগ 18। 18 নম্বর প্রয়োগটা আমরা করব। 16 নম্বর প্রয়োগটাও করা আছে, সেটাও ইম্পর্টেন্ট, দেখে নেবে একবার। তো 18 নম্বর প্রয়োগটি কি বলছে দেখা যাক। বলছে একটি পাম্প ঘন্টায় 37,400 লিটার জল পূর্ণ করতে পারে বা ভর্তি করতে পারে। ঠিক আছে, 37,400 লিটার জল, এত লিটার জল ওই পাম্পে কি করতে পারে, ভর্তি করতে পারে। এবং আমাদেরকে বলছে একটা জলাশয় আছে, এরকম একটা জলাশয় আছে যার দৈর্ঘ্য বলছে 18 মিটার এবং প্রস্থ বলা আছে 11 মিটার। 11 মিটার প্রস্থ, 18 মিটার দৈর্ঘ্য, এবং এর উচ্চতা দেওয়া আছে। ঠিক আছে, এর উচ্চতা দেওয়া আছে 17 ডেসিমিটার। 17 ডেসিমিটার, 17 ডেসিমিটার, ডেসিমি, এটা দেওয়া আছে আমাদেরকে। এবার বলছে যে এই জলাশয়টা ভর্তি করতে পাম্পটির কতক্ষণ সময় লাগবে বা কতক্ষণ চালাতে হবে পাম্পটিকে, যে এই জলাশয়টা যেন ভর্তি হয়ে যায়। তো দেখো, একটা জলাশয় বা একটা আয়তঘনকের আয়তন মানে কি জানতে হবে আমাদেরকে, তাই না? আয়তন মানে হচ্ছে জলাশয়টাতে কতটা জল আটবে, বা যদি অন্য কিছু ভাবতে যাও, তো ধরো একটা লোহার এরকম আয়তঘন তৈরি করতে কতটা লোহা লাগবে, যে তার স্পেসটা কতটা জায়গা আছে তার, সেটাই হচ্ছে তার আয়তন। তাহলে সোজাসুজি আমাদের আয়তন বের করতে হবে, তাই না? আয়তন বার করতে পারলে আমাদের অঙ্কটা করে ফেলতে পারবো আমরা। তো চলো প্রথম স্টেপ কিভাবে আগাবো আমরা দেখা যাক। তো জলাশয়ের দৈর্ঘ্য দেওয়া আছে, লিখবো আমরা জলাশয়ের দৈর্ঘ্য। জলাশয়ের জলাশয়ের দৈর্ঘ্য হচ্ছে 18 মিটার। এটাকে আমরা ডেসিমিটারে নিয়ে চলে যাব, কারণ সবচেয়ে ছোট একক 17 ডেসিমিটার দেওয়া আছে এখানে। তো ডেসিমিটারে নিয়ে চলে যাব যাতে আমাদের অঙ্কটা করতে সুবিধা হয়ে যায়। তো এটাকে 100 দিয়ে 10 দিয়ে গুণ করে দেব। 10 দিয়ে গুণ করলে এটা ডেসিমিটার হয়ে যাবে। ডেসিমি, তাহলে 180 ডেসিমিটার হয়ে গেল। একইভাবে প্রস্থ যেটা আছে 11 মিটার, সেটাকেও আমরা কি করব, ডেসিমিটারে চলে যাব নিয়ে। ডেসিমি 10 দিয়ে গুণ করে সেটাকে ডেসিমিটারে নিয়ে চলে যাব। তাহলে দৈর্ঘ্য প্রস্থ আমরা পেয়ে গেছি, এবং জলাশয়ের উচ্চতা আমরা জানি, এটাও লিখে নিব একবার। উচ্চতা দেওয়া আছে আমাদের, উচ্চতা সমান 17 ডেসিমিটার। তিনটে একই এককে নিয়ে আসতে হবে, ডেসিমিটার, ডেসিমি, তাই না? তাহলে তিনটে একই এককে চলে এসছে, দেখো ডেসিমিটার এককে নিয়ে চলে এসেছি। এবার আমরা এর আয়তন বের করব। একটি জলাশয় বা একটি আয়তঘনকের আয়তন বের করার জন্য আমাদের কি করতে হবে, এই যে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা তিনটের গুণ করে দিয়ে আমরা আয়তনটাকে বের করতে পারবো, তাই না? তো চলো, অতএব 17 ডেসিমিটার জলস্তম্ভের আয়তন, বা এভাবে লিখতে পারি আমরা যে জলাশয়টির আয়তন, অতএব জলাশয়টির আয়তন, জলাশয়টির
এটির আয়তন কত হবে, সবগুলোর গুণ করতে বললাম আমরা, 180 গুণ 110 গুণ 17, এটার গুণ করে যেটা পাবো সেটাই আয়তন হবে। একক কি হবে, একক লিখতে কোনো সময়ই ভুলবে না, একক হচ্ছে ঘন ডেসিমি, আয়তনের একক ঘন একক, তাহলে ডেসিমি, ঘন ডেসিমিটার হচ্ছে এটা। তো এটাকে গুণ করে দেখবো আমরা কত হচ্ছে, এটাকে গুণ করে দেখবে 336600, এত ঘন ডেসিমিটার। তাহলে এত ঘন ডেসিমিটার আমাদের পেলাম। তো এটাকে যদি আমরা লিটারে যেতে যাই তাহলে কি করব, কিভাবে লেখা যায় বলতো, লিটারে লিখলে এই যে ঘন ডেসিমিটার যেটা আছে এটা সমান কি বলতে পারি আমরা জানো, এটা সমান হচ্ছে লিটার বলতে পারি আমরা, তাই না? তাহলে কি হবে 3,36,600 লিটার, এটা বলতে পারবো। তাহলে ঘন ডেসিলিটার সমান লিটারে আমরা লিখে নিলাম। তো এখানে আমরা বের করলাম জলাশয়টিতে কত লিটার জল আটে, তাই না? আয়তন বের করলাম মানে কি, কতটা জল আটবে সেটা বের করে নিলাম। এবং আমাদের জানা আছে কি বলতো, যে 1 ঘন্টায় সেই পাম্পটি 37,400 লিটার জল পূর্ণ করে, তাই না, ভর্তি করে। তাহলে এত লিটার জল পূর্ণ করতে কতটা সময় লাগবে এটাই বের করতে হবে। তাহলে আমাদেরকে দেওয়াই আছে যে 37,400 লিটার জল, এটা ঐকিক নিয়মে আমরা সুন্দরভাবে বের করে নিতে পারবো। 37 লিটার জল ভর্তি করতে সময় লাগে কত, 1 ঘন্টা। 1 ঘন্টা। তাহলে 1 লিটার জল পূর্ণ করতে কতটা সময় লাগবে বলতে পারবে? 1 লিটার জল পূর্ণ করতে সময় লাগবে 1/37,400, তাই না, ঐকিক নিয়ম। তারপরে কি আমাদেরকে কত লিটার জল পূর্ণ করতে হবে, 3,36,600, তাই না, এত লিটার জল ভর্তি করতে হবে। তাহলে সময়টা কত লাগবে, তাহলে বের করব কিভাবে, 1/37,400 গুণিত 3,36,600, এটাকে কাটাকাটি করব আমরা সহজে, 0 0 কেটে দেব, তারপর এটাকে ভাগ করে দেখবে এখানে এটাকে কেটে দাও, এটাকে কেটে দাও, তাহলে এটা 9 আসবে, বা ভাগ করে দেখবে এটা 9 ঘন্টা, সময়টা লাগবে 9 ঘন্টা। এই আশা করি বুঝতে পেরেছো, খুব সহজ একটি অঙ্ক, কনসেপ্টটাও সহজ। তো চলো পরবর্তী অঙ্কটা আমরা দেখি। তো এরপরে আমরা কোষে দেখির অঙ্ক করব। কোষে দেখি 4 এর 9 নাম্বার দাগের অঙ্কটা আমরা করব এবার। তো 9 নাম্বার দাগের অঙ্কে বলছে যে একটি সমকোণী চৌপলের আয়তন দেওয়া আছে 432 ঘন সেমি, তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখতে হবে। তো চলো আমরা ডিটেলসে বুঝি। দেওয়া আছে একটি আয়ত ঘন, এরকম একটি আয়ত ঘন দেওয়া আছে। একটি আয়ত ঘনর বাস্তব উদাহরণ যদি ভাবতে যাও তাহলে একটি ইটের কথা ভাবতে পারো, হ্যাঁ। তো এই আয়ত ঘনকটার, সমকোণী চৌপল মানে আয়ত ঘন, ঠিক আছে। তো এই আয়ত ঘনকটার আয়তন দেওয়া আছে, তো আমরা লিখব সমকোণী চৌপলের আয়তন যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিলাম, আয়তন 432 ঘন সেমি, ঠিক আছে, ঘন সেমি আমরা এটা লিখলাম। এই যে আয়ত ঘনকটা, এবার বলছে একে 2 ভাগে ভাগ করতে হবে, সমান 2 ভাগে ভাগ করলে দুটো ঘনক পাওয়া যাবে। একটা ইটকে সমানভাবে 2 ভাগে যদি ভাঙবো তো দেখবে একটা ঘনক পাওয়া যাবে, তাই না। ঘনক বলতে যার চারি সাইড সমান, এরকম একটা কিউব, রুবি কিউব ভাবতে পারো, এরকম আকৃতি পাওয়া যাবে। প্রথমে দুটো রুবি কিউবকে জোড়ে দিলে যেরকম হয় ওরকম একটা আয়ত ঘনক দেওয়া আছে, সেটাকে 2 ভাগে ভাগ করলাম। তারপর বলছি যে এদের এই সাইড গুলা, মানে যদি নাম দিই আমরা এ বি দিলাম নাম, ঠিক আছে, এখান থেকে এখানটা, এই সাইড গুলা প্রত্যেকটা কত করে হবে, এটা কত হবে, এটা কত হবে, প্রত্যেকটা সেম হবে,
তাই না? প্রত্যেকটা সেম হবে। তো যে কোনো একটা সাইড আমাদেরকে বার করতে হবে। কিভাবে বের করব, কিভাবে করব, তো চলো দেখা যাক। সমকোণী চৌপলের আয়তন দেওয়া আছে, আমরা এই আয়তনটাকে দুই ভাগে ভাগ করছি। একটা বড় আয়ত ঘনককে যদি আমরা ভাঙি দুই ভাগে, তাহলে তার আয়তনটা দুই ভাগে ভাগ হচ্ছে, তাই না? সমান দুই ভাগে ভাগ করছি, তাহলে এটাকে ভাগ করছি আমরা। তাহলে ভাঙার পর যেটা হবে, প্রতিটি ঘনকের আয়তন কি হবে তাহলে বলো? তাহলে দুটো ঘনক পেয়ে গেছি আমরা আয়ত ঘনকটাকে ভেঙে, তাহলে ঘনকগুলির আয়তন কি হবে? প্রতিটি ঘনকের আয়তন, প্রথমে আয়ত ঘনকটা যে আয়তন ছিল সেটাকে দুই ভাগে ভাগ করে দেবো আমরা। দুই দিয়ে ভাগ করে দিলে যে আয়তনটা পাবো সেটাই হচ্ছে আমাদের এই এক একটা ঘনকের আয়তন, তাই না? 432কে দুই ভাগে ভাগ করছি, 216 ঘন সেমি। তাহলে এক একটা ঘনকের ক্ষেত্রে, তাই না? এবার আমরা অঙ্কটাকে ভাগ করে নিছি। দেখো, এই যে আয়ত ঘনক ছিল, কনসেপ্টটা এখন ঘনকে চলে এসছে, তাই না? তাহলে ঘনকটার আয়তন দেওয়া আছে আমাদের 216 ঘন সেমি, তাই না? ঘন সেমি দেওয়া আছে। এবার এক একটা ধার বের করতে হবে। তাহলে একটা আয়ত ঘনকের থেকে আমরা ঘনকে কনভার্ট করলাম অঙ্কটাকে। এবার ঘনকের ক্ষেত্রে আমরা যদি ধরে নিই যে ধরি ঘনকের বা ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য, একটি কথাটা না লিখলেও হবে, বাহুর দৈর্ঘ্য এ একক। এই বাহুগুলো যদি এ হয়, একটি বাহু যদি এ হয়, তাহলে এই ঘনকটার আয়তন কত হবে বলো? অতএব ঘনকটির আয়তন হয় এ কিউ ঘন সেমি, বা ঘন একক, এখানে সেমি আছে, সেমি। তাহলে এ কিউ ঘন সেমি। এবার এই যে এ কিউ ঘন সেমি দেওয়া আমরা বের করলাম, এটাই দেওয়া আছে 216 ঘন সেমি। অঙ্কতে বলে দিয়েছে যে আয়ত যে ঘনকটা পাবো তাদের কি হবে, তাদের ঘনত্ব হবে, যে ঘনকটা পাবো তাদের আয়তন হবে 216 ঘন সেমি। এবং আমরা ইন জেনারেল দেখলাম যে আয়তন পেয়ে গেছি এ কিউ ঘন সেমি। তাহলে আমরা শর্তানুসারে এই দুটোকে সমান করতে পারি, তাই না? শর্তানুযায়ী এ কিউ সমান 216, তাই না? তাহলে এ সমান কি হবে? এ সমান কিউব রুট 216। এটা সমান আমরা কি লিখতে পারি? এটা সমান আমরা লিখতে পারি 6 সেমি, তাই না? 6 এর কিউব করলে 216 হয় সেমি। তাহলে এই যে ঘনকটা পেলাম এ যে বাহুর দৈর্ঘ্য পেয়েছিলাম ঘনকটা, সেটা এ সমান কত পেলাম আমরা? 16 সেমি। দ্যাটস ইট। এই ছিল অঙ্ক, এটাই হচ্ছে অ্যান্সার। লাস্টে উত্তরে লিখে দিবে যে প্রত্যেকটি ঘনকের বাহুর দৈর্ঘ্য 6 সেমি। তো এবারে আমরা 10 নাম্বার অঙ্কটা করব, চলো দেখা যাক কি বলে। একটি ঘনক দেওয়া আছে, বলছে একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 50% কমানো হলো। অর্থাৎ একটা ঘনক দেওয়া আছে এরকম, তো এর বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, এই বাহুর দৈর্ঘ্যটাকে কমানো হবে, 50% কমানো হবে, মানে a/2 করা হবে। কিভাবে হবে? এ ছিল প্রথমে, সেখান থেকে কমাচ্ছি কতটা? এর 50%, a ইন্টু 50/100, এটা কমাচ্ছি। এটা ক্যালকুলেশন করবে, a মাইনাস a ইন্টু 50/100, এটা কাটাকাটি করলে a/2, তাহলে এ থেকে a/2 বাদ দিলে a/2, তাই না? তাহলে এটা হচ্ছে এর বাহুর দৈর্ঘ্য। কমালাম আমরা, 50% কমিয়ে দিলাম। এটা লিখার কারণ হচ্ছে 50% আমরা ডাইরেক্ট a/2 লিখতে পারতাম 50% কমানোর জন্য, কিন্তু এখানে 50 এর জায়গায় যদি অন্য দেয় তাহলে কিভাবে বের করবে সেটা এই প্রসেসটাতে বের করতে পারবে। তো চলো আমরা লিখি। ধরি প্রথম ঘনকটির বাহুর দৈর্ঘ্য সমান এ একক, এটা ধরে নিলাম। এবং বলছে আমাদেরকে যে 50% কমাতে হবে, দিয়ে আর একটা ঘনক পাবে।
তাহলে পরিবর্তিত 50% কমানোর পর যে পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্য কি হবে? তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য a/2 হচ্ছে, কিভাবে হচ্ছে? a মাইনাস a ইন্টু 50/100 a মাইনাস a/2 সমান a/2 একক। এটা এবার আমাদেরকে বের করতে বলেছে প্রথম ঘনকটির ঘনফল এবং দ্বিতীয় ঘনকটির ঘনফলের অনুপাত। তাহলে আমরা প্রথমে এমনি লিখে নিব, আমরা প্রথমে যে প্রথম ঘনকটির ঘনফল কত হবে? a কিউ, ঘন একক, তাই না? পরিবর্তিত ঘনকটির ঘনফল বের করব। পরিবর্তিত ঘনকটির ঘনফল কত হবে? তার বাহু হচ্ছে a/2, তার ঘনফল কিউ করব, তাহলে a/8 এটা পাচ্ছি আমরা। একক লিখব, ঘন একক। এবার বলেছে এই দুটোর অনুপাত কি হবে? তাহলে দেখো, প্রথম ঘনকটির ঘনফল, প্রথম ঘনকটির ঘনফল অনুপাত পরিবর্তিত ঘনকটির ঘনফল সমান কি আছে? প্রথম ঘনকটির অনুপাত কি ছিল? a কিউ, এবং তারপরেরটা হচ্ছে পরিবর্তিত ঘনকের ঘনফল কি আছে? a/8। দুটোকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব, a দিয়ে ভাগ করে দিব। a দিয়ে ভাগ করলে এটা 1 অনুপাত, এটাকে a দিয়ে ভাগ করলে 1/8, তাই না? এরপরে কি করব? 8 দিয়ে গুণ করব, তাহলে এটা 8 হবে, আর এটা 8 দিয়ে 8 কেটে গেলে 1 হবে, তাহলে 8:1। এই যে অনুপাত, এটাই হচ্ছে উত্তর। তো খুব সহজ অঙ্ক একটি, এবং কনসেপ্টটা খুব সুন্দর। তোমরা এটা ভালো করে প্র্যাকটিস করবে, আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চলো পরের অঙ্কটা আমরা দেখে নিই। তো এবার আমরা 11 অঙ্কটা করব। তো এবার আমরা 11 দাগের অঙ্কটা করব, এটাও খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক। তো চলো দেখা যাক কি বলছে অঙ্কটিতে। একটি সমকোণী চৌপল আকারের বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত দেওয়া আছে। কি দেওয়া আছে? চৌপলের, হ্যাঁ, একটি সমকোণী চৌপল আকৃতি, বা চৌপলে লিখছি আমরা, চৌপলের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত দেওয়া আছে। উচ্চতার অনুপাত কত দেওয়া আছে? 3:2:1, তাই না? দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার অনুপাত দেওয়া আছে। বলেছে এই বাক্সটার আয়তনও দেওয়া আছে, তাই না? আয়তন, এবং আয়তন কত দেওয়া আছে? 384 ঘন সেমি আয়তন দেওয়া আছে। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত দেওয়া আছে, এবং আয়তন দেওয়া আছে 384 ঘন সেমি। এবার বলেছে যে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? তাহলে ক্ষেত্রফলে চলে যেতে হবে আয়তন থেকে। আয়তন দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, সেখান থেকে আমরা ক্ষেত্রফলে চলে যাব। তো দেখো কিভাবে এগোবো। আমরা ধরে নিব, প্রথমে ধরি সমকোণী চৌপল বা বাক্সটির বলে লেখো, বাক্সটির দৈর্ঘ্য। তাহলে অনুপাতকে আমরা কিভাবে ধরি? 3k বা 3x ধরে নাও, 3x একক। এখানে সেমি যেহেতু দেওয়া আছে, আমরা সেমি লিখে নেব, সেমি। 3x সেমি হচ্ছে দৈর্ঘ্য, এবং বাক্সটির প্রস্থ ধরে নিই কত? 2, তাহলে 2x,
2x সেমি। তারপরে আমরা উচ্চতা কত, x সেমি, তাই না, x সেমি 1 লিখলাম না। এখানে অনুপাতের সঙ্গে অনেকের কনফিউশন থাকে যে x কেন লিখি। অনুপাতটা দেখো লঘিষ্ঠ আকারে প্রকাশ করা থাকে এবং এটা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার পরিমাপের তুলনা, তাই না। তাই আমরা এটা যেহেতু ফিক্স না, এর 6 হতে পারে, এটা 4 হতে পারে, এটা 2 হতে পারে, এটা গুণ করে দিয়ে অনেক কিছু হতে পারে, তাই না। তাই আমরা x দিয়ে এটাকে ধরি। তো এবার আমরা যদি দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা জানি, একটা এই চৌপল, সমকোণী চৌপল বা একটা আয়ত ঘনকের যদি দৈর্ঘ্য দেওয়া আছে কত, 3x দেওয়া আছে, 3x, প্রস্থ দেওয়া আছে 2x, উচ্চতা দেওয়া আছে তোমার, গভীরতা বা উচ্চতা দেওয়া আছে x, তাহলে আমরা এর আয়তন বের করতে পারবো না। তাহলে অতএব বাক্সটির আয়তন কি হবে বলো। আয়তন মনে করো আয়তন মনে করতে হবে, বারবার রিমাইন্ড করতে হবে। তাহলে একটি আয়তঘনকের আয়তনের সূত্র হয় দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা ঘন একক, তাই না। তাহলে তিনটের গুণফল, তাহলে কি হবে 3x গুণিত 2x গুণিত x একক কি হবে ঘন সেমি। এবার কি হবে, তাহলে গুণ করে দিই, 3 দুগুণে 6, আর x এর সাথে x এর গুণ করলে x স্কয়ার, তার সঙ্গে আবার x কিউব, তাহলে 3 দুগুণে 6x কিউব এর ঘন সেমি। এটা কি পেলাম, আয়তন ঘন সেমি। এই আয়তন আমরা পেলাম 6x কিউব, কিন্তু এখানে বলা আছে 384 ঘন সেমি। তাহলে দুটো দুই রকম পাচ্ছি আমরা। তাহলে কি করতে পারি আমরা, এখান থেকে বইয়ে বলছে একরকম, আমরা পেয়ে গেছি আর এক রকম, শর্তানুযায়ী তাহলে দুটোকে সমান করতে পারি। শর্তানুযায়ী কি 6x কিউব সমান 384, এটাকে সমাধান করতে হবে। তাহলে x কিউব সমান 384/6, কাটাকাটি করো, 6 6 36, কেটে দাও 2, 4 6 24, তাহলে পেলাম 64। তাহলে x সমান কি হবে, x সমান কিউব রুট 64। তো এবার এখান থেকে x এর মান কত পাবো, তাহলে অতএব x ইজিক্যাল টু 4 4 4 16, 4 16 64, তাহলে x এর মান আমরা পেলাম 4। x এর মান 4 পেলাম মানে কি, অনুপাতে আমরা বসাবো, দিয়ে আমরা ক্ষেত্রফলটা বের করতে পারবো, তাই না। তো চলো দেখা যাক। অতএব দৈর্ঘ্য, বাক্সটির দৈর্ঘ্য বলে লিখলাম, দৈর্ঘ্য সমান কি পেলাম, 3 ইন্টু x, x এর জায়গায় 4 বসালাম মানে 12 সেমি। প্রস্থ কত পাবো, প্রস্থ 2x, 2 ইন্টু 4 সমান 8 সেমি। তারপর বলো উচ্চতা কত পাবো, উচ্চতা পাবো 4 সেমি, তাই না, 4 সেমি উচ্চতা। এবার এখান থেকে আমরা ক্ষেত্রফলটা বের করতে পারবো, সমগ্র তলের ক্ষেত্রফল। কিভাবে বের করব চলো দেখি। তো এই যে বাক্সটার এবার আমরা উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ সব পেয়ে গেছি, তাই না। তাহলে দৈর্ঘ্য পেয়ে গেছি আমরা কত, 12 সেমি, প্রস্থ পেয়েছি 8 সেমি, উচ্চতা পেয়েছি আমরা, এখানে উচ্চতা পেয়েছি কত 4 সেমি, এইগুলো পেয়ে গেছি। এবার বলছে সমগ্র তলের ক্ষেত্রফল বের করো। এখানে তল কটা আছে বলো, একটা আয়তঘনকের 6টা তল থাকে, তাই না। তো এই 6টা তলের আমরা ক্ষেত্রফল বের করব, প্রত্যেকটার ক্ষেত্রফল বের করব। তো এটা সহজে বের করার জন্য আমরা কি করব, মানে প্রত্যেকটা তল কয় রকম তল থাকে বলো তো, একটা আয়তঘনকের 3 রকম তল থাকে, তাই না। একটা হচ্ছে ওপর ফেসের সঙ্গে নিচের ফেস, এই সাইডের ফেসের সঙ্গে এই সাইডের ফেস, আর এই সাইডের ফেসের সঙ্গে এই পেছনের ফেস। এই 3 রকম ফেস কি হয়, একে অপরের সমান হয়, তাই না। এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান। তাহলে 3 রকম ফেসের আমরা যদি উচ্চতা বের করি এবং 3টে যদি যোগ করে দিই, তাহলে আমরা কি পাবো, সমগ্র তলের ক্ষেত্রফল পাবো। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল, এটা একটু ভালোভাবে ভাববে। তলের ক্ষেত্রফল কি পাবো, 3টে তল, 3 রকমের তল আছে, প্রত্যেকটা দুটো করে আছে, তাই না। তাহলে 2 ইন্টু, প্রথমে 2 দিয়ে গুণ করে নিলাম, 2 ইন্টু কার ক্ষেত্রফল,
এই যে এটার সঙ্গে এটা গুণ করলে আমরা এই ফেসটার ক্ষেত্রফল পাবো। তাহলে 2 ইন্টু 12 গুণিত 8, ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ, মানে এই তলটার ক্ষেত্রফল পেয়ে গেলাম, প্লাস এবার বের করব আমরা এই সাইডের তলটার ক্ষেত্রফল। কত? এটার হচ্ছে একটা সাইড হচ্ছে 8 সেমি আর একটা সাইড 4 সেমি, তাহলে 4 গুণিত 8 করলে আরেকটা ক্ষেত্রফল আমরা পেয়ে যাবো আরেকটা সাইডের। এবং তারপরে বাকি থাকছে এই ক্ষেত্রফলটা, এই ফেসটা, সামনেকার ফেসটা। তাহলে এটা হচ্ছে 12 আর এটা হচ্ছে 4, তাহলে এটার ক্ষেত্রফল পাবো 12 গুণিত 4। এটাকে সব গুণ করে দেব। এটা হচ্ছে বর্গ একক, বর্গ সেমি হচ্ছে একক, ক্ষেত্রফলের একক। তাহলে এবার এটার গুণ করে নিব, আমরা ক্যালকুলেশন করে নিব। 2 ইন্টু 8 12 96 প্লাস 4 8 32 প্লাস 4 12 48 বর্গ সেমি। এবার আমরা এটা যোগ করে দিলে কি হবে? 2 ইন্টু 8 10 10 6 16 6 হাতে 1 4 3 7 7 আর 9 16 16 রেখে 17 176 বর্গ সেমি। এটাকে আবার 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করলে কত হবে? 2 5 3 এত বর্গ সেমি, 352 বর্গ সেমি হচ্ছে এটার সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে লিখে দিবে অতএব বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল 352 বর্গ সেমি। খুবই সহজ একটা কনসেপ্ট, এটাও খুব সুন্দর একটা অঙ্ক। তো চলো দেখা যাক পরবর্তী অঙ্কটাই। এবারে আমরা 12 নম্বর অঙ্কটি করব, যেটি খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং খুব কনসেপচুয়াল, খুব সুন্দর একটা অঙ্ক। কি বলছে দেখি, বলছে একটি চায়ের বাক্সর কথা বলছে, ঠিক আছে? একটা চায়ের বাক্সর ভিতরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে কি দেওয়া আছে? চায়ের বাক্সের ভিতরের দৈর্ঘ্য দেওয়া আছে কত? দৈর্ঘ্য দেওয়া আছে 7.5 ডেসিমিটার এবং প্রস্থ দেওয়া আছে 6 ডেসিমিটার আর উচ্চতাও দেওয়া আছে, 5.4 ডেসিমিটার। তাহলে চায়ের বাক্সের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। এবার বলছে যে খালি বাক্সের ওজন আর ভর্তি বাক্সের ওজন দেওয়া আছে। ভর্তি বাক্সের ওজন হচ্ছে চা ভর্তি বাক্সের ওজন দেওয়া আছে 52 কিগ্রা 350 গ্রাম, এটা দেওয়া আছে। এবং বলছে খালি, মানে চা ভর্তি না এরকম, খালি বাক্সের ওজন দেওয়া আছে 3.75 কিগ্রা। তাহলে আমাদেরকে বের করতে হবে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত, তাই না? তাহলে কিভাবে বের করব দেখো। তাহলে আমাদের কি দেওয়া আছে? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে বাক্সটির। সেখান থেকে আমরা বের করে নেব যে চায়ের বাক্সটির আয়তন কত আছে, মানে কতটা চা আটবে সেটা বের করব। আয়তন কি হয়? আয়তন বের করার জন্য তিনটের গুণফল, অর্থাৎ 7.5 ইন্টু 6 ইন্টু 5.4 ঘন ডেসিমি, এত ঘন ডেসিমি চা আমাদের আটবে। এটাকে গুণ করলে আমরা পেয়ে যাব 243 ঘন ডেসিমি। গুণ করে নেবে ঘন ডেসিমিটার। তাহলে আমরা আয়তন পেয়ে গেলাম, এই চায়ের বাক্সটির আয়তন আমরা বের করে নিয়েছি। এবার আমরা দেখব যে ওজনের হিসাবটা।
তো এখান থেকে আমরা পেয়ে যাব যে বাক্স ভর্তি মানে চা ভর্তি বাক্সর ওজন হচ্ছে 52 কিগ্রা 350 গ্রাম এবং খালি বাক্সটির ওজন হচ্ছে 3.75 কিগ্রা। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে চায়ের ওজন কত, তাই না? তাহলে তো এটাকে বিয়োগ করে নেব 48.60 কিগ্রা। তাহলে চায়ের ওজন কত? 48.60 কিগ্রা। তাহলে চায়ের ওজন আমরা পেয়ে গেছি। এবার কি পাবো দেখো, যে বাক্সটির আয়তন ছিল এত ঘন ডেসিমিটার, তাই না? তাহলে এত ঘন ডেসিমিটার যে আয়তন মানে আমরা আগেই বলেছি যে কতটা পরিমাণ জল আটবে একটা জলাশয়ে বা কতটা পরিমাণ জিনিস আটবে সেই স্থানে, সেটাই হচ্ছে আয়তন। তাহলে বলছি এই পুরো আয়তন জুড়ে আমাদের এত কিগ্রা চা আছে, তাই না? তাহলে 1 ঘন ডেসিমিটারের ওজন কত, 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে সেটা বের করতে হবে। তার মানে যদি আমরা লিখি যে 243 ঘন ডেসিমিটার আয়তনের চায়ের ওজন, মানে 243 ঘন ডেসিমিটার আয়তন জুড়ে যে চা আছে সেটার ওজন কত হচ্ছে 48.60 কিগ্রা। তাহলে 1 ঘন ডেসিমিটার জুড়ে কতটা চা আছে সেটা বের করতে পারবো আমরা। এখানে 1 ঘন ডেসিমিটার আয়তনে চায়ের ওজন কত হবে 48.60 বাই এটা দিয়ে ভাগ করে দেবো 243 দিয়ে ভাগ করে দেবো। এখানে দশমিক তুলে দাও, ছোট ছোলার মতো একটু বাচ্চাদের মতো একটু তোমরা ক্যালকুলেশন করে নাও। 0 0 কেটে দাও, 10 থেকে গেল, এটাকে 2 দিয়ে যদি কাটো 243 কে, তাহলে এটা 2 দিয়ে কাটলে 486 হয়। তাহলে আমরা উপর পাশে 2 নিচে পাশে 10, তাহলে কি হবে এটাকে 0.2 কিগ্রা, তাই না? তাহলে আমরা পেয়ে গেলাম 1 ঘন ডেসিমিটার আয়তনে চায়ের ওজন কত হচ্ছে 0.2 কিগ্রা। তাহলে এটা উত্তর লিখে দিবে, 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন 0.2 কিগ্রা। তাহলে এই ছিল 12 অঙ্কটা, খুবই সহজ কিন্তু কনসেপচুয়াল এবং খুব ভালোভাবে বুঝলে তোমরা সহজেই পেরে যাবে, তাই না? লিঙ্কটা করতে হবে যে কি দেওয়া আছে, পুরো চা ভর্তি বাক্সের ওজন দেওয়া আছে এবং খালি বাক্সের ওজন দেওয়া আছে। তাহলে চায়ের ওজনটা আমরা মাইনাস করে পেয়ে যাচ্ছি এবং আয়তন যেটা পাচ্ছি আমরা বাক্সটির, ওই আয়তন মানে কি অতটা জুড়ে চা আছে, তাহলে অতটা জায়গা জুড়ে চা আছে কত কিগ্রা 48.60 কিগ্রা। তাহলে 1 ঘন ডেসিমিটার আয়তন জুড়ে কতটা চা থাকবে, তাহলে আমরা সহজেই বের করে নিতে পারলাম, ভাগ করে 0.2 কিগ্রা চা থাকবে। আশা করি বুঝতে পেরেছো। তো 12 অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এরপরে আরো কিছু অঙ্ক আছে ইম্পর্টেন্ট, পরে ভিডিওতে করব, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। তো আজ এখান থেকেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।